প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরু। এখন প্রশ্ন হলো, ইলেকট্রিক ডাইপোলের প্রয়োজনীয়তা কী? পদার্থবিদ্যায় তড়িৎ দ্বিমেরুর ধারণা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক পদার্থের অণু বা পরমাণু তড়িৎ দ্বিমেরুর মতন আচরণ করে। এমনকি কিছু সংস্থা সেই সংস্থার ব্যাখ্যা দেওয়ার জন্য তড়িৎ দ্বিমেরুর ধারণার প্রয়োজন হয়। যেমন ধরো, সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড NaCl, তাই তো? Na পজিটিভ, Cl নেগেটিভ। এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ মাঝের যে সেপারেশন, এটাও তড়িৎ দ্বিমেরু গঠন করে। যেমন জলের অণু তড়িৎ দ্বিমেরু গঠন করে। এবার প্রশ্ন হচ্ছে, তড়িৎ দ্বিমেরু বলতে আমরা কি বুঝি? তড়িৎ দ্বিমেরু হলো দুটি সমান ও বিপরীত আধান যদি খুব ক্ষুদ্র দূরত্বে থাকে, তাহলে টু ইকুয়াল অ্যান্ড অপোজিট charges separated by a very small distance are said to constitute an electric dipole। তাহলে দুটি সমান ও বিপরীত আধান, ধরো মাইনাস কিউ একটি প্লাস কিউ, তাহলে মাইনাস কিউ আধান এবং প্লাস কিউ আধান যে সংস্থা তৈরি করে বা গঠন করে, সেই সংস্থাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ডাইপোল। যেমন নাম দিলাম এ বি, তাহলে এ বি একটি ইলেকট্রিক ডাইপোল। তাহলে এই ইলেকট্রিক ডাইপোলের এই যে মাঝের দূরত্ব, অর্থাৎ নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা ডি ধরতে পারি, এল ধরতে পারি, যা ইচ্ছা ধরতে পারি। কিন্তু প্রচলিত যে নিয়ম, সাধারণত আমরা যেটা ধরি সেটা কি, আসলে ইলেকট্রিক ডাইপোলের এই সেন্টার কে, এটাকে আমরা সাধারণত ও বলি। সেন্টার থেকে প্লাস কিউ আধানের দূরত্ব এল, আর এই সেন্টার থেকে মাইনাস কিউ আধানের দূরত্ব হচ্ছে এল। তাহলে কি হলো? ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বটি হচ্ছে এবি। যদি বলি সেটা হবে 2L। ঠিক আছে, এটাই সাধারণত ধরা হয়। এখন ইলেকট্রিক ডাইপোলের আর একটি বিষয় আমাদের জানতে হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, অর্থাৎ ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। সেটা কত হয়? এই যে দুটি আধান সমান ও বিপরীত, এই আধানের যে কোনো একটি আধানের মান, সেটা কিউ ধরলাম, ইন্টু এই আধান দুটির মধ্যবর্তী দূরত্বের গুণফল দ্বারা আমরা ইলেকট্রিক ডাইপোলকে প্রকাশ করি। ইলেকট্রিক ডাইপোল ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে ভেক্টর নোটেশন এখানে দিতে হবে। তাহলে এখানে ভেক্টর নোটেশন। ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়, খুব মনোযোগ সহকারে শোনো। ডিরেকশন হয় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, পজিটিভ চার্জের দিকে।
এখন হঠাৎ করে প্রশ্ন জাগছে তোমাদের, স্যার নেগেটিভ থেকে পজিটিভ হয় কেন? পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে হওয়ার কথা ছিল। হ্যাঁ, আসলে এটা সাইন কনভেনশন, প্রচলিত নিয়ম, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে হয়। কেন হয় যদি প্রশ্ন করা হয়, তাহলে এর একটা বিশেষ বা নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। সেই কারণটা আমি পরের ক্লাসে বলার চেষ্টা করব। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে ইলেকট্রিক ডাইপোলের যে ডিরেকশান নেগেটিভ থেকে পজিটিভের দিকে কেন হয়, এটা তোমরা চিন্তাভাবনা করে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। ঠিক আছে? আর একটি বিষয় কি আসে, সেটা হচ্ছে ডাইপোল অ্যাক্সিস। ডাইপোল অ্যাক্সিস, এই ডাইপোল অ্যাক্সিস বলতে আমরা কি বুঝি? দ্বিমেরু অক্ষ বলতে কি বুঝি? এই যে ডাইপোল মোমেন্টের যে ডিরেকশান, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর যে দিক, সেই দিক বরাবর সরলরেখা যদি আমরা অঙ্কন করি, তাকে আমরা ইলেকট্রিক ডাইপোল অ্যাক্সিস বলি। ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ডাইপোল অ্যাক্সিস এ থেকে বি এর দিকে একটি সরলরেখা যদি টেনে দিই, তাহলে সেটাকে আমরা অ্যাক্সিস বলবো। ঠিক আছে? তারপরে ডাইপোল মোমেন্টের ইউনিট, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের একক কী হবে একটু দেখে নিই। দেখো, দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে প্রকাশ করেছি, তাহলে ইউনিট কি হবে? তড়িৎ আধানের ইউনিট কি? কুলম, আর ডিস্টেন্স মিটার। তাহলে কুলম ইন্টু মিটার, এটা এসআই ইউনিট। সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট হবে ইএসইউ ইন্টু সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমাদের প্রশ্ন জাগছে, স্যার এই ইলেকট্রিক ডাইপোলের জন্য কি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। স্যার কোন দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে? স্যার এই দিকেও ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, এই দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, এই দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, এই দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে। অর্থাৎ একটি বিন্দু আধানের জন্য যেমন বিন্দু আধানের চারিপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক সেই রকম একটি ডাইপোলের জন্য সেই ডাইপোলের চারিপাশে যে অঞ্চল, সেই অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এদিকেও ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, এদিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে। এইবার আমাদের ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তিনটি টাইপ আমরা দেখি, তিন ধরনের ক্যালকুলেশন আমরা করি। কীরকম? এই ইলেকট্রিক ডাইপোলকে, যে ডাইপোল অ্যাক্সিস যেটা বলছিলাম, এ থেকে বি এর দিকে যদি সরলরেখা বর্ধিত করি, তাহলে ওই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু সেটি হচ্ছে অ্যাক্সিসের উপর অবস্থিত হবে। তাহলে এ থেকে বি এর দিকে এই বরাবর যদি যে কোনো বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই, তাহলে সেই পয়েন্টগুলিকে আমরা বলি অ্যাক্সিয়াল পয়েন্ট বা অক্ষস্থিত কোনো বিন্দু, সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত আমরা নির্ণয় করি। প্রথম কেস। দ্বিতীয় কেস কি? এই যে ইলেকট্রিক ডাইপোল, সেই ইলেকট্রিক ডাইপোলের যে সেন্টার থেকে যদি লম্ব টানা হয়, সেটাকে আমরা বলি পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন। সেই পজিশনে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা নির্ণয় করি যে কোনো পজিশনে। আর একটি ক্যালকুলেশন কি হয়, যে কোনো পজিশনে অ্যাট এনি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে আমরা প্রথম ক্যালকুলেশন করব অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা। অ্যাক্সিয়াল অর এন্ড পজিশনে ইলেকট্রিক ফিল্ড কত হবে ইলেকট্রিক ডাইপোলের জন্য, সেটা আসলে অক্ষস্থিত কোনো বিন্দু বা প্রান্ত অবস্থান বলি আমরা। দেখি তাহলে ইলেকট্রিক ডাইপোল, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। সেন্টার থেকে সেন্টার, তাহলে এ থেকে এই যে দূরত্ব সেটা কত হয়? এল, এটা এল, আর এইখান থেকে এটা এল, তাই তো? এটাকে বর্ধিত করা হলো। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পি, অর্থাৎ পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করতে চাইছি। এখানে একটি বিষয় আলোচনা করা খুব দরকার, সেটি হলো যে এই যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ, এদের মধ্যে সেপারেশন 2L। এই সেপারেশন
টুয়েলভ, এর ভ্যালু কিন্তু অনেক 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 গুণ কম হয়। স্যার কার সাপেক্ষে কম হয়? মানে প্রশ্ন জাগবে তো, কম বলতে কার সাপেক্ষে? আসলে আমরা যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছি সেই পয়েন্টের সাপেক্ষে, অর্থাৎ এই সেন্টার থেকে পি বিন্দু দূরত্ব যা হবে, নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মধ্যে সেপারেশনটা তার চেয়ে কম হতে হবে। যদি কম না হয় তাহলে ইলেকট্রিক ডাইপোল হিসেবে ভাবাটা একটু মুশকিল হবে। একদম সাধারণভাবে যদি আমরা উদাহরণটা দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি, ধরো দুই বন্ধু পার্কে বসে কথা বলছে, আমরা অনেক দূর থেকে দেখলাম, দেখে মনে হলো তারা খুব ক্লোজেস্ট ডিস্টেন্স, মানে খুব কাছাকাছি বসে আছে। এখন যদি আমরা ওদের কাছাকাছি যাই, গিয়ে দেখব যে না, যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করেই তারা বসে আছে। তার মানে কি হলো, দূর থেকে দেখলে মনে হচ্ছে খুব ক্লোজ, কিন্তু যদি খুব কাছাকাছি আমরা যাই তাহলে ডিস্টেন্সটা যথেষ্ট বেশি। কেন? আমাদের সাপেক্ষে বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো না তারা খুব ক্লোজ ডিস্টেন্সে বসে আছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা নোট করতে পারি কি, যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বের তুলনায় সেন্টার থেকে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি এর দূরত্ব বেশি হতে হবে। অর্থাৎ আমরা যদি এইখান থেকে পি বিন্দুর দূরত্বকে আমরা নাম দিই, আর নাম দিলাম, তাহলে আর এর তুলনায় এল এর মান অনেক অনেক গুণ কমতে হতে হবে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করি। তাহলে এই ডাইপোলের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা কিভাবে হিসাব করব? পরিষ্কার হিসাব, সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে। কিরকম? এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে এখানে হিসাব করতে হবে, এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে এখানে হিসাব করতে হবে, যে দুটি ইলেকট্রিক ফিল্ড পাবো তাদের ভেক্টর যোগ করতে হবে, তাহলে মিটে গেল। এখানে সুপারপজিশন প্রিন্সিপাল মেনটেন করলেই হয়ে গেল। দেখো তাহলে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য, আধানের জন্য তড়িৎ প্রাবল্য কোথায়? পি বিন্দুতে। কত হবে বলো? সেটা আমরা নাম দিলাম, মনে করি ইয়ন। কত? কে ইন্টু আধান, আধান বাই দূরত্ব। দূরত্ব কত হবে? এইখান থেকে এই দূরত্ব চাই। কত? এইখান থেকে এই দূরত্ব কত? আর, আর এইখান থেকে একটু কত? এল। তাহলে আর থেকে এল বিয়োগ করে তাহলে হয়ে গেল আর মাইনাস এল তার স্কোয়ার। ডিরেকশন কোন দিকে হবে? বি থেকে পি এর দিকে, জানি তো, এটাই ই1। বিপি আমরা এইভাবে লিখলেই হয় বরাবর। এটা দেখো, এইবার মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? দেখো সেটা যদি ই2 নাম দিই তাহলে কে ইন্টু কিউ বাই কত হবে? ডিস্টেন্স। ডিস্টেন্স কত? এখান থেকে দূরত্ব কত? তাহলে এখান থেকে দূরত্ব আর, তাহলে এখান থেকে এটুকু কত? এল, তাহলে আর প্লাস এল তার স্কোয়ার। ডিরেকশন কোন দিকে হবে? নেগেটিভ আধান, তাহলে পি থেকে এ এর দিকে, এই বরাবর পি থেকে এর দিকে, তাহলে পি এ বরাবর। ক্লিয়ার? এখন পি বিন্দুতে দুটি ইলেকট্রিক ফিল্ড আমরা পেলাম, একটি হচ্ছে ই1 আর একটি হচ্ছে ই2। ই1 আর ই2 পরস্পর বিপরীত, এটা ই2। ই1 আর ই2 পরস্পর বিপরীত দুটি ভেক্টর। তাহলে পরস্পর বিপরীত যদি ভেক্টর যদি হয় তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আমরা হিসাব করতে পারবো। রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? এই দুটি তড়িৎ ক্ষেত্রের মধ্য থেকে যেটি বেশি মানের সেটা থেকে কম মানের তড়িৎ ক্ষেত্র বিয়োগ করতে হবে। তাই তো আমরা জানি ভেক্টর রাশির ক্ষেত্রে দুটি বিপরীত ভেক্টরের যোগ। তাহলে দেখো
প্রশ্ন হচ্ছে E1 বড় না E2 বড়। দেখো R মাইনাস এল এটা তো স্মল কোয়ান্টিটি, R প্লাস এল তুলনামূলক লার্জ কোয়ান্টিটি, তাহলে এইটা স্মল, তাহলে E1 এর মানটা কী হবে, বেশি হবে, আর E2 এর মানটা কম হবে। তাহলে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড E সমান সমান আমরা লিখতে পারি E1 মাইনাস E2, বড়টা থেকে ছোটটা বিয়োগ। দেখো E1 কত, K ইন্টু কিউ বাই আর মাইনাস এল তার স্কোয়ার, কে তারপর E2টা কত, K ইন্টু কিউ বাই আর প্লাস এল তার স্কোয়ার। তাহলে এখানে আমরা কমন নিই, K ইন্টু কিউ কমন নাও, তারপরে কি থাকছে 1 বাই আর মাইনাস এল তার স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল তার স্কোয়ার, কে ইন্টু কিউ এখানে লসগু হবে আর মাইনাস এল তার স্কোয়ার আর প্লাস এল তার স্কোয়ার, তাহলে কত হবে আর প্লাস এল তার স্কোয়ার মাইনাস আর মাইনাস এল, এগুলি সব বুঝতে পারবে। তাহলে কত হবে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, ফর্মুলা ফেলতে পারি, তাহলে কত হবে, তাহলে আমরা লিখতে পারি 4ab অর্থাৎ 4rl, নিচে কত হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার, এটা ইলেকট্রিক ফিল্ড। ই সমান আমরা লিখতে পারি কে ইন্টু 2l কিউ ইন্টু 2r, এটা লেখা যাবে কে কিউ 4rl, এটা লিখতে পারি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার। আমরা জানি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি সমান সমান কত 2l কিউ, তাহলে 2l কিউ এর জায়গায় আমরা পি লিখতে পারি, তাহলে কে ইন্টু 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার, এটা ইলেকট্রিক ফিল্ড। কে এর মান মাধ্যমের উপর নির্ভর করে এবং একক পদ্ধতির উপর নির্ভর করে। এখন যদি আমরা শূন্য মাধ্যম এবং এসআই পদ্ধতিতে হিসাব করি, তাহলে কে এর মান কত হবে 1/4πε0, আর সিজেস পদ্ধতি এবং শূন্য মাধ্যম হলে কে এর মান 1। তার আগে দেখে নিই এখানে অ্যাপ্রক্সিমেশন আছে। আমরা ইলেকট্রিক ডাইপোলের এক্সিস্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টি বারবার বলছিলাম সেটি হচ্ছে যদি আর এর মান এল এর চেয়ে অনেক অনেক গুণ বেশি হয় তাহলে রেজাল্টটা কীভাবে মডিফাই হচ্ছে দেখো। আমরা এখানে যদি অ্যাপ্রক্সিমেশন করি, খুব সহজে যদি বলি এল এর জায়গায় যদি 0 বসিয়ে দাও রেজাল্ট পেয়ে যাবে, একদম সাধারণভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে দেখো তাহলে কত হবে কে ইন্টু 2p আর বাই আর স্কোয়ার তার স্কোয়ার তার r টু দি 4, তাহলে কত হবে কে ইন্টু আর আর কেটে গেল 2p বাই আর কিউব, ঠিক আছে, যে ইলেকট্রিক ফিল্ড কে ইন্টু 2p বাই আর কিউব। এখন এসআই পদ্ধতি এবং শূন্য মাধ্যম যদি হয় তাহলে ই এর মান কত হবে 1/4πε0 2p বাই আর কিউব, ক্লিয়ার। ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট সমান সমান কত হচ্ছে 1/4πε0 2p বাই আর কিউব। নেক্সট আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা নির্ণয় করব। দেখো ব্রড সাইড অন পজিশন আর পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, অর্থাৎ পার্শ্ব অবস্থান বা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করব। কার জন্য? ইলেকট্রিক ডাইপোলের জন্য। দেখো এখানে ইলেকট্রিক ডাইপোল এবি, এই ইলেকট্রিক ডাইপোলের নেগেটিভ চার্জ মাইনাস কিউ, পজিটিভ চার্জ প্লাস কিউ, আগের মতোই। এদের সেপারেশন কত 12। আমরা কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি? পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, অর্থাৎ এই পজিশন হচ্ছে এই দুই আধানের মধ্যবিন্দু, অর্থাৎ এই বিন্দু থেকে লম্ব যদি আমরা আঁকি
তাহলে এই পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই, এটাকে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন বলি। তাহলে এই সেন্টার থেকে পি বিন্দু দূরত্ব কত আর, এখান থেকে এটা কত আমরা জানি এল, এখান থেকে এটা কত এল, তাহলে এইটা কত হবে এপি কত হবে, এপি যা হবে অবশ্যই বিপিও তাই হবে। কত হবে সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ফর্মুলা বসাতে পারি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতএব অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তারপরে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বুঝতে পারলে সবাই? এবার দেখো পজিটিভ আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো। পজিটিভ আধানের জন্য অর্থাৎ প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা ই অন নাম দিলাম, কত কে ইন্টু আধান কিউ বাই দূরত্ব, দূরত্ব কত এটা বিপি, বিপি থাক এখন বিপি তার স্কোয়ার, কোন দিক বরাবর হবে যেহেতু পজিটিভ আধান বি থেকে পি এর দিকে, বিপি বরাবর বি থেকে পি এর দিকে, বি থেকে পি এর দিকে এই বরাবর হচ্ছে ই1। আর নেগেটিভ আধানের জন্য কত হবে, নেগেটিভ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে সেটাকে ই2 যদি নাম দিই আমরা তাহলে কত হবে কে ইন্টু কিউ বাই এ পি তার স্কোয়ার ইন্টু ডিরেকশন কোন দিকে হবে পি এ বরাবর, কেন নেগেটিভ আধান উল্টো ডিরেকশন, তাহলে পি থেকে এর দিকে, পি থেকে এর দিকে, ক্লিয়ার? এটা হচ্ছে ই2। এইবার ই1 আর ই2র রেজাল্ট বের করতে হবে, লব্ধি বের করতে হবে। লব্ধি বের করার জন্য আমরা কি করব, এই কোণটা যদি আমরা থিটা ধরি তাহলে এই কোণটাও থিটা হবে, তাহলে এই কোণটা আমরা বলতে পারবো এই কোণটা কত হবে 2 থিটা হবে। আমরা দুই রকমভাবে লব্ধি নির্ণয় করতে পারি, কীরকম, যেমন ধরো ক্লাস 11 আমরা পড়েছিলাম দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের ফর্মুলা, দুটি ভেক্টর এ বি যদি হয় তাহলে লব্ধি ভেক্টর আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, সেই ফর্মুলায় এখানে করতে পারি, কিন্তু সেটা খুব জটিল হবে। কিন্তু আমরা সেই জটিল দিকে যাব না, আমরা কি করব উপাংশ ভাগ করে আমরা লব্ধি নির্ণয় করার চেষ্টা করব। আমরা ভেক্টরের বিভাজন বা উপাংশ নির্ণয় করার টেকনিক আমরা ক্লাস 11-এ শিখেছি, তাই একটু জেনে নাও। ধরো একটি ভেক্টর, যে কোনো ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টরে আমি দুটি উপাংশ সমকোণী বিভাজন পেতে পারি, এইটা থিটা মনে করি, তাহলে এই বরাবর উপাংশ কত হয়, যেদিকে থিটা লেগে থাকে সেদিকে এ cos থিটা, আর যেদিকে থিটা জানা থাকে না সেটা হচ্ছে এ sin থিটা, তাই তো? তাহলে এ ভেক্টর উপাংশ এ cos থিটা এ sin থিটা। এবার প্রশ্ন হচ্ছে এ ভেক্টরকে আমরা বিভাজিত করলাম করে কি পেলাম এ cos থিটা আর এ sin থিটা পেলাম, তারপরে যদি এ ভেক্টরের কথা মাথায় রাখি তাহলে তো হবে না, এ ভেক্টরকে বিভাজিত করে তবেই এটা পেয়েছি আমরা। যেমন 2000 টাকার নোট তোমাকে দেওয়া হলো, এই বাজারে গেলে, বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার পর কিছু খুচরো টাকা তোমার কাছে আছে, বাড়িতে এসে হঠাৎ করে মনে করছো 2000 নোটটা কোথায় গেল, 2000-এর নোটটা, নোটের জন্যই তো তুমি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পেরেছো এবং কিছু টাকা ফেরত নিয়ে এসেছো। এবার 2000 টাকার নোটের কথা যদি মনে করো তাহলে তো হবে না, এখানেও তাই, এ ভেক্টরকে বিভাজিত করে আমরা এ cos থিটা পেয়েছি এ sin থিটা পেয়েছি, এখন এ ভেক্টরের কথা আসবে কোথা থেকে, ওকে আমি তো বিভাজিত করে ফেলেছি। সেই জন্য এ ভেক্টরকে আমরা দুটি অংশে ভাগ করার টেকনিক যেমন আমরা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক একই রকমভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। কেন, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি আমাদের জানা আছে। তাহলে দেখো ই2 ভেক্টরের দুটি উপাংশ পেতে পারি, একটি উপাংশ এই বরাবর পেতে পারি, এই বরাবর একটি আর এই বরাবর একটি। দেখো এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত থিটা, তাহলে ই2-র সমকোণী বিভাজন এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ, তাহলে এই উপাংশ কত হবে, যেদিকে থিটা আছে তাহলে ই2 cos থিটা, এই তো, এদিকে কত হবে ই2
সাইন থিটা। ক্লিয়ার? তারপরে দেখো ইয়ন ভেক্টরের ক্ষেত্রে আমি দুটো অংশ ভাগ করতে পারি, এটা থিটা তাহলে এটাও থিটা। তাহলে ইয়ন ভেক্টরের এইবার ওর উপাংশ কত হবে? ইয়ন কস থিটা। আর এইবার ওর উপাংশ কত হবে? ইয়ন সাইন থিটা। এখানে ভালোভাবে লক্ষ্য করো, দুটি ভেক্টর ছিল, একটি হচ্ছে ইওয়ান আর একটি হচ্ছে ই2। এই দুটি ভেক্টরের পরিবর্তে চারটি ভেক্টর কোয়ান্টিটি পেয়েছি, অর্থাৎ চারটি উপাংশ পেয়েছি। একটি উপাংশ হচ্ছে ইওয়ান সাইন থিটা এই বরাবর, ই2 সাইন থিটা এই বরাবর, পরস্পর বিপরীত। এবং ইওয়ান আর ই2-র মান আমরা এখানে দেখব সমান, কারণ এপি আর বিপি সমান, এপি আর বিপি সমান। তাহলে এপি আর বিপি যদি সমান হয়, ইওয়ান আর ই2 সমান, তাহলে ইওয়ান আর ই2-র ভ্যালু যদি আমরা বলি সমান, তাহলে ইওয়ান ই2-র ভ্যালু যদি সমান হয়, তাহলে ইওয়ান সাইন থিটা ই2 সাইন থিটা পরস্পর বিপরীত এবং সমান, তাহলে কি হবে? রেজাল্ট 0। তাহলে এই দুটি উপাংশের রেজাল্ট কোনো ইফেক্ট আমরা পাচ্ছি না। থাকলো আর কটি উপাংশ? দুটি উপাংশ। কোন দিকে? দেখো এই দিক থেকে এই দিকে, ইওয়ান কস থিটা ই2 কস থিটা একই দিকে, অর্থাৎ একই দিকে দুটি ভেক্টরের উপাংশ, একটি হচ্ছে ইওয়ান কস থিটা আর একটি হচ্ছে ই2 কস থিটা। তাহলে আমরা এখন রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র বললে কত হবে? ই সমান সমান, যেহেতু ইওয়ান কস থিটা আর ই2 কস থিটা একই দিকে, তাহলে রেজাল্ট কত হবে? ইওয়ান কস থিটা প্লাস ই2 কস থিটা সমান। তাহলে ইওয়ানের মান কত? দেখো কে ইন্টু কিউ বাই বিপি তার স্কোয়ার, আর ই2-র মান কত? কে ইন্টু কিউ বাই এপি তার স্কোয়ার। তাহলে ই1 আর ই2 যেহেতু সমান, তাহলে আমরা লিখি কে টু গুণ করে নিলাম কে কিউ বাই এপি তার স্কোয়ার। তাহলে এখানে 2 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা পেয়ে গেলাম ইন্টু কস থিটা। ক্লিয়ার? 2k কিউ। এপির মানটা কত? আমরা তো বের করে রেখেছি, √r² প্লাস এল স্কোয়ার, তার স্কোয়ার মানে কত? r² প্লাস এল স্কোয়ার। এই তো। কস থিটার মান কত? কস থিটা বলতে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে এও, অর্থাৎ এল। অতিভুজ কত? এপি, সেটা কত? r² প্লাস এল স্কোয়ার তার রুট। এই তো। তাহলে রেজাল্ট কত হচ্ছে? কে ইন্টু 2কিউ এল বাই, এটা কত হবে গুণ করলে? r² প্লাস এল স্কোয়ার পাওয়ার হচ্ছে 2। তাহলে দেখো ই সমান সমান কত পেলাম? কে, এই যে 2QL, 2QL তো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এটা পি বাই r² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানে অ্যাপ্রক্সিমেশন আছে কি, আর এর মান এল এর চেয়ে বেশি হবে। যদি বেশি হয় তাহলে কি হবে? আমরা সহজে কি বলছিলাম, এল এর জায়গায় আমরা টুক করে 0 বসিয়ে দেবো। তাহলে কত হবে দেখো, ই সমান সমান কে ইন্টু পি, 0 বসিয়ে দিলে কত হচ্ছে? r², তার পাওয়ার হচ্ছে 3/2, তাহলে 2 কেটে গেল, তারপর r3। তাহলে ই সমান সমান কে ইন্টু পি বাই r³ পেলাম। ক্লিয়ার? এইবার যদি আমরা কে এর মানটা বসিয়ে দিই ইন এসআই সিস্টেম অ্যান্ড ফ্রি স্পেস, যদি হয় শূন্য মাধ্যম হয়, তাহলে কে এর মান কত হয়? কে সমান সমান 1/4πε0। তাহলে ই কত? 1/4πε0 পি বাই r³। এটা। আর অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য কত হয়? অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য হয় ই সমান সমান 1/4πε0 2p বাই r³। এটা অ্যাক্সিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন। পার্থক্য দেখি, শুধুমাত্র এখানে 2p আর এখানে শুধুমাত্র p।
ঠিক আছে, তাছাড়া কিন্তু সেম। এইবার অ্যাক্সিয়াল পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশন কোন দিকে হবে? তার ডিরেকশন হবে ইলেকট্রিক ডাইপোলের যে ডিরেকশন সেই বরাবর, মনে থাকবে। আর এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশন কোন দিকে? দেখো এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে বলতে আসলে এই যে এ বি যে লাইন সেই লাইনের সঙ্গে প্যারালাল, তাহলে এ বি লাইন অর্থাৎ ডাইপোলের ডিরেকশন কোন দিকে? এ থেকে বি এর দিকে, অর্থাৎ ডিরেকশনটা কি হচ্ছে? ডাইপোলের ডিরেকশনের ঠিক উল্টো ডিরেকশন। পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন হবে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন তার বিপরীত দিকে। তাহলে পি এর ডাইরেকশন যা হবে ই এর ডাইরেকশন তার উল্টো হবে, মাথা রাখতে হবে। পি এর ডাইরেকশন যা হবে ই এর ডাইরেকশন তার উল্টো। এক্ষেত্রে পি এর যা ডাইরেকশন হবে ই এর ডাইরেকশন সেম, মনে থাকবে। এবার একটি পয়েন্ট চার্জ যদি হতো, আইসোলেটেড চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়? কিউ আধান আর ডিস্টেন্স দূরত্বে কত হয় জানি তো, ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। লক্ষ্য করো ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডিস্টেন্সের যে রিলেশন সেটি কত? ই ভেরিজাস 1/r³। আর পয়েন্ট চার্জের জন্য কত? ই ভেরিজাস 1/r²। তার মানে ডাইপোলের জন্য 1/r³ এই রেটে কমে, আর বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড 1/r² রেটে কমে। নেক্সট ক্লাসে আমরা যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব, কার জন্য? ইলেকট্রিক ডাইপোলের জন্য। এবং ইলেকট্রিক ডাইপোলকে যদি আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখি, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রিক ডাইপোলের উপর কী কাজ করে? টর্ক কাজ করে, সেটা আমরা জানব, কিন্তু টোটাল ফোর্স 0।